কোট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাট ছুল। এমন চমৎকার ছেলেই তো ওর চাই। আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলেই এই পানসে জীবন ঝলমলে হবে। মিথিলা দোরগোড়াতেই প্রার্থনা শুরু করল, ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকল। আবার গালে ব্লাশন ছড়াল, আর একটু লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখল অবধূকণে ঢাকা নিজের জৌলুস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা আজ চেহারায় ঢেলেছে ও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়। অসাধারণ বলেই তো নাহিদটা পেছনে ছাড়ে না। শত খাচকখাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণে চেয়ে আপ্লুত হাসল নিজের প্রতি মোহিতায়। সেই ক্ষণে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়াল। আয়নার ভেতর থেকেই ওর ওপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখল। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখবিবর খুব নগণ্য লাগল মিথিলার। মনে হল পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর, নির্মল। রাগ হল ওর। দাউ দাউ করে হিংসের খড়তারা চিহ্ন কুটোতে বতারা চিহ্ন নিজ তারা চিহ্ন লল সবেগে। হিসেবমতো পুষ্পিতা ওদের আশ্রিতা। ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইল ওর দিক। কণ্ঠে তেজ। কি চাই এখানে? মণি বলল, তোমার কিছু লাগবে কি না দেখতে। মণি মাই ফুড। আমি ডেকেছি তোকে? ডেকেছি? পুষ্পিতা মাথা নোয়াল, ডানে বামে নাড়ল, বোঝালো, না। তাহলে বেহায়ার মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল ও। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল, তুমি ছোটপুর সাথে এমন করছো কেন? হেল্পই তো করতে এসেছে। মিথিলা চোখ গড়তারা চিহ্ন মকরে তাকায়। ধমক দেয়, তুই চুপ থাক। ভেঙচি তারা চিহ্ন টল রাহাত। মিথিলার এই খচ্চরে স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না, দুজনে এতটা অমিল কেন? ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমোয়। তাহলে দুজন দুই মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত, ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না। শুধু সাজে, ঘুরে বেড়ায়, ফোন টেপে। ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিক চাইল। কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোট ছোটপু, তুমি আমার কাছে এসো। আমি কতগুলো এনিমি মেয়ে তারা চিহ্ন রেছি তোমাকে দেখাই। পুষ্পিতা ঠোঁটে হাসি টানল, এগুলো ওর দিকে। বিছানায় বসতে যাবে, মিথিলা হুঁশিয়ারি দিল, এই ওখানে বসবি না, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা তারা চিহ্ন রং হয়। অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিক। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুটো। একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বর্ষর, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না। মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট অগ্রাহ্য করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আখিতে পুষ্পিতাকে দেখল। ইস, ওর যদি ক্ষমতা থাকত, একটা বিরাট খাট বানিয়ে দিত। ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালঙ্কে শোয়, ওমন ওর ছোটপুতো রাজকন্যার মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়কক্ষে ঢুকলেন তখন। মেয়েকে শুধালেন, হলো তোর, চল এবার। মিথিলা ঘুরে চাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো, চলো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনে। তারা চিহ্ন অর্ধ চলছে অহর্নিশ। গোলাগুলির যান্ত্রিক শব্দে কামরা আলোড়িত। তারা চিহ্ন ত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার। চোখে মুখে জিততে চাওয়ার ঝলক। পুষ্পিতা সেদিকে চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা। বসার ঘর থেকে হৈ হৈ আওয়াজ আসছে। শোনা যাচ্ছে কতগুলো আমোদে কণ্ঠ। ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতেই ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতার জানতে ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে। অথচ চুপ করে বসে রইল। যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই।
খোরশেদুলের তখনকার বলা প্রতিটি কথা শুনেছে পুষ্পিতা। তিক্ত বাক্যগুলো চা তারা চিহ্ন বুকের মতো বি তারা চিহ্ন ধেছে গায়ে। এফোর ওফোর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা ঢোক গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কাতারা চিহ্ন ননাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে জানেও না। এটা কি ওর দোষ? শুনেছিল মা তারা চিহ্নরা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মনেই খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্তক আনেন ওকে। মায়ের মতো সবটুকু আদর্শে দিয়েছেন, এখনও দিচ্ছেন, কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সেই ছোট্ট থেকে লোকটার বিতারা চিহ্ন সবাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না, ইচ্ছে হয় একটু ভালো থাকতে। চায় না ওকে নিয়ে ছেলেবেলা হতে দেখা মনির সংসারের এসব অশান্তি। চলে যেতে চায় দূরে, অনেক দূরে। কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এই ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো ও একা। ডানে বামে, সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পেছনের দেয়ালে ঠেসে দেয়। চোখ বোজে ক্লান্ত ভূমিতে, কার্নিশ বেয়ে তরতর করে জল নামে দুফোঁটা। আচমকা একটি কোমল হাতগাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা, রাহাত জল মুছিয়ে বলল, কেঁদো না, আপুর কথায় কষ্ট পেয়েছ? ও তো ওরকমই, তুমি কাতারা চিহ্ন দলে আমার খুব কষ্ট হয় ছোটপু। আদুরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসল পুষ্পিতা। রাহাতের মাংসল ডানগালে চুমু খেয়ে বলল, আর তারা চিহ্ন দব না, খুশি? রাহাত সানন্দে মাথা ঝাঁকাল, কোকড়া চুল নড়েচড়ে উঠল সজোরে। পরপর বলল, একটু ওদিকে যাই, দেখে আসি কি হচ্ছে। আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল অমন। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্য ভেতরটা হুহু করে কাতারা চিহ্ন দে। ক্ষোভ জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এ ঘরে। পুষ্পিতা এক পল ওনাকে দেখেই তৎপর দৃষ্টি নামাল। মিথিলা কর্ত্রীর ন্যায় হুকুম ছুতারা চিহ্ন রোল। যা এখান থেকে, একক উদ্ধৃতি চিহ্ন। বিলম্ববাতিত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুকে রেখেই বেরিয়ে গেল। পলাশ হা করে চেয়ে রইল সেদিকে। অক্ষিকোটরের পড়তে পড়তে মূরতা বিড়বিড় করল, হোয়াট আ বিউটি। তার ধ্যান ভাতারা চিহ্ন মোল মিথিলার গদগদ কণ্ঠে। বসুন না, দাঁড়িয়ে কেন? হু, একক উদ্ধৃতি চিহ্ন। গলা খাকারি দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থানপথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্ঠে পৃষ্ঠে ধরেছে অন্যরকম চাওয়া। ওমন তাকিয়েই প্রশ্ন করল, মেয়েটিকে? পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁতকপা টিপি তারা চিহ্ন সল। পরপর শান্ত হয়ে ভাবল, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানাল, ও আমাদের মেইড সার্ভেন্ট। এতিম তো, যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কদম স্থিত হল অমনি। কথাগুলো শুনে থমকাল এক পল। পরপর দীর্ঘশ্বাস, আর তমিশ্রার ঢাকনায় ঢেকে ফেলল সমস্ত অপমান। কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না। আর সে যত সুন্দরী হোক না কেন, স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হল, চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া। বসল বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে। পাশে বসল, উদ্যোগে কথাবার্তা শুরু করল। পলাশ হু হা করে উত্তর করল শুধু। স্ফূর্ত কণ্ঠে শীর্ষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিক। অধীর পায়ে নামছে তীব্র। চেহারায় নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি। বা হাতের কবজিতে রূপার চকচকে পুরু ব্রেসলেট ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখেই মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়ে আসছে। কিন্তু রাতারা চিহ্ন হল ওর বাউন্ডুলে বেশভূষায়। যেখানে তিনি সব সময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলের কি ছিঁড়ি। তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ, সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানল। প্রমোদ গলায় আওড়াল, গুড মর্নিং। লুৎফার মুখটা এইটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন।
পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ, ছেলের মাতলামি স্বয়ং ও ভুললেও উনি বলেননি জানেন। এই নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র বসল, নিজের মতো খাবার তুলল প্লেটে, টেবিলের ওপর ফোন রেখে ভিডিও ছাড়ল। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে? তীব্র ফোনের দিক চেয়েই জবাব দিল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না, অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামল তীব্রর, চাইল বাবার দিক, ঘোলা চোখ, তপ্ত রূপে সুধাল। কে দিয়েছে? কেন, শুনে কি করবে? মা তারা চিহ্ন রবে ওদের? তীব্র একপেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়। এত বড় বুকের পাটা যার, তাকে দেখব না? জামশেদ স্ফুলিঙ্গের ন্যায় তারা চিহ্নলেই উঠলেন। তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এ নিয়ে কতবার পেপারে তোমার নিউজ ছাপানো হয়েছিল জানো? কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে হিসেব আছে? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো, আনন্দ। জামশেদ থমকালেন। নিশ্চিত হতে শুধালেন, কি? তীব্র চাইল, সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার কাছে সেটা উল্লাস। মানুষ আমাকে ভতারা চিহ্ন অপায়, দেখলে কা তারা চিহ্ন পেয়ে আই এনজয় ইট ড্যাড। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতেও অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্রর চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখবিবর, চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। অবাক হয়ে বললেন, তোমার মুখে বাঁধে না এসব বলতে? বিন্দু মাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীন, না। আর আপনার এই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন। ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে ঘুতারা চিহ্নসী বসালেন টেবিলে। নড়ে উঠল থালা বাসন, গ্লাসে ঢালা জল ছলকাল দুদিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র। তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না? জানলে এমন করতে না। গ্র্যাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছ। ঘোরো, কিছু তো বলিনি। তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার তারা চিহ্ন অন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসে। আর কত? মান ইজ্জত অনেক শেষ করেছ, থামো এখন। ছেলে বলে কিছু বলছি না, মানে এই নয় যে বলবো না। সাফ সাফ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ড সহ্য করব না। তীব্রর কিচ্ছু যায় এলো না, এমন ভঙ্গিতে হাসল যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন, আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ তারা চিহ্ন অঙ্কার দিলেন। তীব্র, ব্ল্যাকমেইল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত, না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না। আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি ড্যাড। লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে, স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছেন নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনো দিন। তীব্রর কাটা জবাবে জামশেদ বাক্যহীন। উত্তর খুঁজে পেলেন না, শুধু পৌরগোতর ক্রোতারা চিহ্ন ধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব দিতে না পারার ব্যর্থতায় রূঢ়তা ছুটল রন্ধ্রে। তারা চিহ্ন ক্রোশে। খাবার শুদ্ধ থালাটা তারা চিহ্ন রে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা। তীব্র একবার সেদিকে দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হনহনে পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটিবারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো তারা চিহ্ন করে না খেয়ে গেলেন। একক উদ্ধৃতি চিহ্ন।
তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই বলতে চেয়েও শ্রান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই, যেখানে সেখানে চুপ থাকা ভালো। তীব্র ফোন, চাবি পকেটে ভরে জানালো, আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিক হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হা হুতাশ ব্যতীত কিচ্ছুটি মিলল না। করিম শাহের ছোটখাটো চায়ের দোকান, কাল যেখানে বসেছিলেন খোরশেদুল। দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্রতার দলবল সমেত সকালে চা এখানেই খায়। দু বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্রর লাল জিপ। গান গাইছে সবাই, ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় দুলছে। কাঠের ওপর, বাইকের ওপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর, গলায় ফুরতো আওয়াজ, আরে আরে मैं तो गाया रे, दिल भी गाया রে। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের ওপর রাখা অন্য পা। দু আঙুলের ফাঁকে জলতারা চিহ্ন, অর্ধপোতারা চিহ্নরা সিগারেট। করিম দোকানদার, বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বিট্টু ভাই, চা দেব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো, হু। সেই সময় প্রচণ্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইল। তীব্র ভ্রু গোছাল, টং থেকে স্বল্প মাথা বের করল আগন্তুককে দেখতে। শাফিনের দিক চেয়ে বলল, কে ছিল? সে মাথা নাড়ল, চিনি না, দাঁড়া দেখছি। একক উদ্ধৃতি চিহ্ন। শাফিন মুহূর্তে তার বাইক ছোটাল, সাথে চলল আরও কজন। তীব্রর হাতে তকতকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দ তা। উষ্ণ চায়ে পোড় খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যেই লোকটিকে বগলদাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতারা চিহ্ন, তঙ্ক, বিচলিত চোখ মুখ। কি করেছেন বুঝতে পারছেন না? এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। শাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করাল সে। বলল, এই দেখ, এই ব্যাটা। একক উদ্ধৃতি চিহ্ন। তীব্র ঘাড় ফেরাল, দেখল একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মামা, কই যাচ্ছিলে এত সেজেগুজে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের না। আর 10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলায় জানালো, অফিসে। খুব তাড়া ছিল বুঝি? জি মানে, দেরি হয়ে গেছিল। মুশফিক ভ্রু উঁচায়। এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। একক উদ্ধৃতি চিহ্ন। জি, আসলে আমার শ্বশুর বাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই সমস্বরে টেনে টেনে বলল, ও, নতুন জামাই। মিরাজ ভদ্রলোকের চিবুক ডান বামে ঘুরিয়ে বলল, ওলে ওলে, আমাদের পাড়ার নতুন জামাই। তা জামাই, বিট্টু মাস্তানকে চেনো? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। ও সুধাল, নাম শুনেছ? জজি। দেখনি তাই তো, আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্রর দিক আঙুল তাক করল মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। শাফিন বলল, দেখেছিস? জি। সালাম দেবে কে, তোর বাপ? লোকটি তৎপর ভতারা চিহ্নয়ে আওড়াল। আসসালামু আলাইকুম, একক উদ্ধৃতি চিহ্ন। মিরাজ তুষ্ট গলায় বলল, গুড, একক উদ্ধৃতি চিহ্ন। উনি ছোট কণ্ঠে শুধালেন, আমি যাব এখন? মুশফিক চোখ পাকায়, যেতে বলেছি তোকে। জি না। শাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না। উঠতে বসতে সালাম ঠোকে। আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস, এটা অন্যায় হয়ে গেল না? লোকটিকে চুপ দেখে ধমকে উঠল, হলো না অন্যায়? তিনি শশব্যস্ত আওড়ালেন, জজি, হলো। মিরাজ বলল, হুম, অন্যায় যখন করেছ ভায়া, একটা সাতারা চিহ্নস্তি পাবে না তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল ওনার। ধরে নিলেন, এতগুলো ছেলের উদুমকে তারা চিহ্নলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক শুধরে দিয়ে বলল, আর শাস্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি করব? সবাই একসাথে চেঁচাল, আপ্যায়ন।
তারপর তীব্রর দিক চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেতারা চিহ্ন নিয়ে দেই। লোকটার ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেতারা চিহ্ন নিয়ে দিলে কষ্টে নিজেই ভেতারা চিহ্ন নিয়ে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাড় ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখল লোকটির। বিলাতি নয়নজোড়ার অতুষ্ণ চাউনি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্তান নামটা তার পরিচিত। তিনি এই এলাকার নন, তবু শুনেছেন। কিন্তু চোখে দেখলেন এই প্রথম এমন চমৎকার চেহারার একটা ছেলে যে এত ভয়াতারা চিহ্ন নক মাস্তান হতে পারে। প্রথম দেখলে কেউ বিশ্বাস করবে? আচ্ছা, কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ? কি কুক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন? এখন এদের খপ্পর থেকে মুক্ত হবেন কিভাবে? নিচু গলায় অনুনয় করলেন, ভাই আর হবে না, এবারের মতো মাফ করে দিন। তীব্র পা ফাঁকা করে পেছনে দুই হাত বেঁধে দাঁড়াল। তুষার কণ্ঠে হুকুম তারা চিহ্ন রোল। প্যান্ট খোল। লোকটি ভরকে বলল, জি। সাফিন তেতে বলল, সব পরে। বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটি পাথর বনে রইল, অসহায় চোখে দেখল চারপাশ। কত লোক ভিড়েছে, এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে, তাও শ্বশুর বাড়ির এলাকায়। মিরাজ অধৈর্য হয়ে উঠল। বয়রার বাচ্চা কানে শুনিস না, খোল প্যান্ট। লোকটি তারা চিহ্ন হতে ন্যায় চাইল। আজকে আর নিস্তার নেই, সম্মানের হনন এখানেই লেখা। মন্থর বেগে বেল্ট ছাড়িয়ে প্যান্ট খুলতেই তীব্রর পরের হুকুম, শার্ট খোল এবার। নিঃসহায়ের ন্যায় শার্ট তার টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি ওপরে একটা ছোট্ট প্যান্ট ব্যতীত কিছু নেই এখন। সবাই হুহা করে হেসে উঠতেই লজ্জায় মস্তক ঝোঁকালেন তিনি। তীব্র টাই হাতে তোলে, স্যান্ডো গেঞ্জির ওপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে। সরে এসে ডাকে, সাফিন। তার ব্যস্ত জবাব, বল দোস্ত। ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা। লোকটি চোখ তুলল না, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিকার হয়ে। সাফিন কাঁধ পেঁচিয়ে বলল, চলেন দুলাভাই। তীব্রর চোখ হাসছে, অথচ চিবুক সুদৃঢ়। এসে আগের জায়গায় বসল। করিম শাহ সবটা নিশ্চুপ দেখলেন। আলগোছে, হতাশ, দীর্ঘশ্বাস ফেললেন। মিরাজ আনন্দ চিত্তে বলল, একদম ঠিক হয়েছে। শালার সাহস কি, আমাদের সামনে থেকে জোরে বাইক চালায়। তীব্র হা করতে নেয় কিছু বলতে, পূর্বেই কানে আসে একটি ছোট, প্রফুল্ল কণ্ঠ, আপনি বিট্টু মাস্তান? ঘাড় বাঁকিয়ে চাইল সে। উত্তর দেওয়া ঠোঁট দুটো থামল। সবাই তাকালো একযোগে। খুঁজে পেল একটি বাচ্চা মুখ। কোকড়া চুলের, স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে। পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁপাচ্ছে সে, ছুটে এসেছে স্পষ্ট। এতক্ষণের কাণ্ডকারখানা সবটা দেখেছে ও। গোলগাল মুখে রাজ্যের বিস্ময়, পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্রর দিক। তীব্রর কপালে ভাঁজ পড়ল। একবার চাইল বন্ধুদের দিক, ফিরে শুধাল, তুমি? রাহাতের চটপটে উত্তর, আমি রাহাত। আঙুল উঠিয়ে দেখালো, ওই গলিতে থাকি। আচ্ছা, আপনি বুঝি এই এলাকার সেই নামকরা মাস্তান বিট্টু? কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম, তারপর থেকেই খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আমার না, ভিলেন ভীষণ পছন্দ জানেন। কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম, আপনাকে দেখতে সিনেমার ভিলেনদের মতো হবে। পেট মোটা, কালো, বড় বড় দাড়ি, মোচ। কিন্তু আপনি তো একদম ঋত্বিক রোশনের মতো। গড়গড়ে, ছটফটে ভঙ্গিতে বলে থামল রাহাত। দম ছাড়ল। মিরাজ ওরা ঠোঁট ফাঁকা করে চেয়ে ওর দিক। বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভতারা চিহ্ন পায়, সেখানে 2 ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের। তীব্র হতভম্ব হয়েছিল। রাহাতের শেষ কথাটায় হেসে ফেলল এবার। তামাটে ঠোঁট উঠে গেল উঁচুতে। তার লাইফে এমন ঘটনা বিরল। কোনো বাচ্চা আজ অবধি ধারে কাছেই ঘেসেনি বলে হঠাৎই ভীষণ মনে ধরল রাহাতকে। নিজের পাশের খালি জায়গা দেখিয়ে বলল, বসো। রাহাত উচ্ছ্বাস সমেত বসল এসে। কোন ক্লাসে পড়ো? 7-এ উঠেছি। আচ্ছা, আপনি ফাইটিং জানেন? এখন অবধি জনকে মেতারা চিহ্নেছেন? একক উদ্ধৃতি চিহ্ন। তীব্রর ছোট জবাব, গুনিনি। রাহাত কণ্ঠ শৃঙ্গে তুলল, তার মানে অনেক? এরপর কাউকে মাতারা চিহ্ন রলে আমাকে দেখাবেন? তীব্র আশ্চর্য চোখে চাইল। তার জানামতে বাচ্চাগাচ্চা মারা তারা চিহ্ন মারি দেখলে ভতারা চিহ্ন অপায়, পালায়। আর এই ছেলে? ভ্রু নাচাল সে,
তোমার মা তারা চিহ্ন রপিক পছন্দ? ভীষণ। আমি তো সারাক্ষণ ফ্রি ফায়ার খেলি, কিন্তু সরাসরি কাউকে মা তারা চিহ্ন রতে পারি না। উল্টে আমার ক্লাসের ওরা আমাকে মা তারা চিহ্ন রে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দেব বলে তারা চিহ্নও দেখায়। মিরাজ ফিক করে হেসে ফেলল শুনে। মুখ কালো করল রাহাত, সবেগে নির্ভীক আবদার তারা চিহ্ন রোল। আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া? তীব্র হেসে উঠল, বলল, শিখে কি করবে? আপনার মতো হব, সবাই তারা চিহ্নও পাবে। এবার সবগুলো সশব্দে হাসল। আরমান বলল, ভাই এটা কে রে, আমাদের মতো হতে চাইছে? সাথে দাঁত কেলিয়ে হাসল সে। তীব্রর ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিক। রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও, শেখাব। রাহাত খুশি হল, পরের দফায় চিন্তিত গলায় বলল, কিন্তু ততদিনে যদি আব্বুর ট্রান্সফার হয়ে যায়? আমরা তো এলাকা ছেড়ে চলে যাব, আপনাকে কোথায় পাবো তখন? মিরাজ দুষ্টুমি করে বলল, তাহলে এক কাজ করো ছোট ভাই, তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলাভাই বানিয়ে নাও। যে কোনো একজনকে বানালেই বিট্টুকে পাবে। রাহাত মনোযোগী দৃষ্টিতে দেখল ওকে। মিথিলার বিয়ে ঠিক হওয়ায় তার মানস্পটে এই মুহূর্তে ভাসল শুধু পুষ্পিতার আনন্দ। ওমন শুভ্র প্রতিমার মতো বোনের পাশে এদের ভেবেই কেমন কুঁচকে এলো চেহারা। সোজা সাপটা বলল, আমার আপু অনেক সুন্দর, তার সাথে আপনাদের মানাবে না, একক উদ্ধৃতি চিহ্ন। ওরা হেহে করে হাসছিল, কথাটায় দপ করে মুছে গেল তা। হতচেতনায় চাইল গোল গোল চোখে। রাহাত ঘাড় বাঁকায় তীব্রর দিক, চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলে, কিন্তু আপনার সাথে মানাবে। বখাটে তীব্রর হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাইরে। গা দোলানো হাস্যবান, মেলাল সনসন বাতাসে। প্রশ্ন করল, কি খাবে? করিমকে বলল, চিপস দাও ওকে। না না, আমি চিপস খাই না, চিপস তো বাচ্চারা খায়। মুশফিক আগ বাড়িয়ে বলল, তাহলে একটা বিড়ি খাও, এটা বড়দের খাবার। তীব্র তপ্ত চোখে চাইতেন মুখ ছোট করে বলল, সরি। রাহাত উঠে দাঁড়ালো, বলল, আমি কিছুই খাবো না, যাই, ফিরতে দেরি হলে মা বকবে। আচ্ছা, আপনাকে কি এখানে এলেই পাবো? হু, একক উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, আমি বিকেলে আসব, একক উদ্ধৃতি চিহ্ন। রাহাত সানন্দে হাঁটা ধরল। তীব্রকে তার পছন্দ হয়েছে, কত ভালো লোক। বাবা যে কেন বাড়ি গিয়ে ওসব বলেছিলেন। ওর যাওয়া থেকে চোখ এনে মিরাজ হতবাক আওড়াল। আজকালকার বাচ্চারা কি পাকারে ভাই, মুখের ওপর বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না। সেই ক্ষণে আড্ডা এসে হাজির হল নাহিদ। তার মুখবিবরে আমাবস্যা, চোখ দুটো ফোলা। হঠাৎ ওকে দেখেই আলোচনা থামল ওদের। নাহিদ এসে ধীর গতিতে পাশে বসল তীব্রর। আরমান বলল, কি রে নাহিদ, তুই কি পর্দা নিয়েছিলি? ইদানিং ঠিক থাক তোকে পাই না কেন? একক উদ্ধৃতি চিহ্ন। নাহিদ উত্তর দিল না, মাথা নুয়ে বসে রইল। তীব্র ভ্রু কুচকে শুধাল, কি হয়েছে? সে ভীষণ দুঃখ নিয়ে জানাল, মিথিলার বিয়ে ঠিক হয়েছে, একক উদ্ধৃতি চিহ্ন। তোর ওই গার্লফ্রেন্ড? একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, একক উদ্ধৃতি চিহ্ন। ও। তীব্রর নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ। প্রস্ত ওর হাঁটু আকড়ে বলে, বিট্টু, আমি ওকে খুব ভালোবাসি। ওর অন্য জায়গায় বিয়ে হলে তারা চিহ্নরে যাব রে। তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হল না, না পরিবর্তন এলো চেহারায়। কাঠখোট্টা জবাব দিল, তাহলে বেঁচে আছিস কেন? আজকেই মর, একক উদ্ধৃতি চিহ্ন। নাহিদা তারা চিহ্ন হতো হয়ে বলল, ভালোবাসি ভাই, নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি, আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে, একক উদ্ধৃতি চিহ্ন। মিরাজ খোঁচা মেয়ে তারা চিহ্নরে বলল, ঠিক করেছে, তোর মতো বলদার সাথে থেকে কি করবে? নাহিদ ফুঁসে উঠল, বাজে কথা বলবি না মিরাজ। পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করল, কিছু একটা কর দোস্ত। একক উদ্ধৃতি চিহ্ন। ফোন কর ওকে। নাহিদ মুখশ্রী অন্ধকার করে জানাল, কিভাবে করব? সব জায়গা থেকেই তো ব্লক করে দিয়েছে। নির্বোধ, অন্য ফোন নেই? মুশফিক সিও ফোন এগিয়ে দিল, আমারটা থেকে দে। হাতে নিল নাহিদ, মিথিলার নম্বর তুলে ডায়াল করল। রিং হলো দুবার, রিসিভ হতেই ভেসে এলো আওয়াজ। হ্যালো, কে বলছেন? নাহিদ ধৈর্যহীন বলতে গেল, আমি নাহি। পথিমধ্যেই চেতে উঠল মিথিলা।
তুমি আবার ফোন করেছ? এতটুকু লজ্জাও নেই তোমার? নাহিদের আবেদন। আমার কথাটা শোনো, প্লিজ। চুপ। আর কখনো ফোন করবে না বলে দিলাম, ছাচড়া কোথাকারে। মুখের ওপর লাইনকা তারা চিহ্ন টল মিথিলা। দ্বিতীয়বারের মতো মন ভেতারা চিহ্ন নিয়ে আসে নাহিদের। মান ভুলে আবার ডায়াল করতেই ব্যস্ত শোনালো। বুঝল, এই নম্বরটাও পৌঁছে গিয়েছে মিথিলার ব্লকলিস্টের আঙিনায়। নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠল। কোটরে চিকচিক করল অশ্রু। তীব্র বিরক্ত গলায় বলল, মেয়ে মানুষের মতো তারা চিহ্ন দবি না তো। কি করব তাহলে? শুনলি তো ওর কথা। আজ আমি বেকার, তাই বলে ভবিষ্যতে কি কিছু করব না? ও আমায় ছেড়ে যেতে পারল? এতদিনের সম্পর্ক একবার ভাবলও না? মিরাজ মন খারাপ করে বলল, মেয়েরা এমনই ভাই, এদের অন্তর লোহায় গড়া। তুই কাঁদিস না, তোকে একটা ভালো মেয়ে এনে দেব আমরা। নাহিদ হাতের তালু দিয়ে চোখ মুছল। মেয়ের অভাব হবে না জানি, কিন্তু মিথিলাকে ভালোবেসেছিলাম আমি। কি না করেছি ওর জন্য। রাত 2টা বাজে, ওদের এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি। যখন যা বলেছে গোলামের মতো শুনেছি। আর আর সেই আমাকে এখন চায় না। তীব্র প্রতাপী গলায় বলল, ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস। নাহিদের ব্যগ্র আঁখি ভেজা কণ্ঠে বলল, আমি ওকে চাই বিট্টু। একক উদ্ধৃতি চিহ্ন। তীব্র তাকালো, দর্পযুক্ত কণ্ঠ। তাহলে ও তোর? চমকে চাইল নাহিদ। একই রকম চমক সবার চোখে। ও বিভ্রান্ত কণ্ঠে সুধাল, কিভাবে? তীব্র হাসল, খুব সামান্য, ক্রূর হাসিটা মেতে উঠল অধরপুটের কোনাকুনিতে। পঙ্কিল দুই অক্ষিতে অন্যরকম ভাষা। চেহারার পড়তে পড়তে খেলে গেল রহস্যের ফাঁকফোকরহীন দুর্দমনীয় জাল। চৈত্রের শুষ্ক দিন, সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি। ঝরঝরে রৌদ্রস্নাত আকাশে গাংচিলের আনাগোনা। পুষ্পিতা সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখল খুব মন দিয়ে। চোখে মুখে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন। অন্তপ্তে সাজানো কতক সুশ্রী কল্পনার আলিঙ্গন। কি স্বাধীন ওরা, কি সুখী। কোথাও শাসন নেই, বারণ নেই। কেউ নিশ্চয়ই বকে না, ধমকায় না। পুষ্পিতা আনমনা হয় সাদা ওই আকাশে চেয়ে। মানস্পটে ভাসে শৈশবের কিছু স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত, যা কোনো দিন ঘটেনি, ঘটবেও না। তেমনই এক প্রত্যাশিত, কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থল কেঁপে কেঁপে ওঠে। মায়ের মুখ মনে আছে পুষ্পিতার। সালমা বেগমের সঙ্গে একটি ছবি আছে ওনার অ্যালবামে। সেখানেই বাবা মা দুজনকে দেখেছে। মনির কাছে ওর আসার সঠিক বয়স কত মনে নেই, তবে বুঝতে শেখার পর সামনে ওই মমতাময়ী নারীটিকে পাওয়া। ছবিতে দেখা মা বাবাকে নিয়ে বিস্তর এক জল্পনা সাজাল পুষ্পিতা। ছোট্ট সে ছুটছে, পেছনে ভাতের থালা হাতে মা। আদুরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছেন, এই মেয়ে খেয়ে নে, দুষ্টুমি করে না। পুষ্পিতা শুনছে না। ছোট্ট নির্মল মুখে তার খিলখিলে ফুরফুরে হাসি। বাবা এলেন হঠাৎ, ওকে কোলে তুলে ফেললেন, দুগালে দুটো চুমু খেয়ে ডাকলেন, আমার মা। পুষ্পিতার পেলল ভাত বাবার গলা জড়িয়ে ধরে। মা খাবার মুখে পুরল সুযোগে। ইস, কি সুন্দর এক দৃশ্য। পুষ্পিতার চোখ ভিজে ওঠে। যা হয়নি, হবে না, সেসব ভেবে হৃদয়ের আশপাশে ছেয়ে আসে অমানিসার বান। আচ্ছা, এমন হলে কি খুব ক্ষতি হতো? কেন বাবা এত নির্মম? একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার কি মায়া হয়নি? বুক পোতারা চিহ্ন রেনি? কেন মা বেঁচে রইলেন না? কেন ভাগ্য ওকে বোঝা করল অন্যের? মিথিলা, রাহাত, খোরশেদুল, মনি এদের চারজনকে একসঙ্গে দেখলে যে ওর ভারী লোভ হয়। এমন একটা সুন্দর, গোছানো পরিবার কি হতে পারত না ওর? পুষ্পিতার বুক ফুতারা চিহ্ন রে লম্বা, তারা চিহ্ন থাতুর নিঃশ্বাস এলো বাইরে। ভেজা চক্ষুদয় ফিরল শূন্য অম্বর হতে। সেকেন্ডে মলিন বাতাসে শুকিয়ে গেল চ্যাটচ্যাটে অক্ষি। নিচে তাকালো তারপর। বাসার সামনের এই রাস্তাটা স্বল্প নির্জন। যানবাহনের মাতামাতি ততটা নেই। সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে। ফোন টিপতে টিপতে হাঁটছে সে। মিথিলা এবার 3য় বর্ষে, ভার্সিটি, বাসা থেকে অনেকটা পথ। ওর পরনে সালোয়ার কামিজ, মুখে মাস্ক। বাবার কড়া নিষেধাজ্ঞায় খোলা চেহারায় যাওয়ার স্পর্ধা হয়নি। দেখতে দেখতে সে রিকশা ডেকে উঠল। পুষ্পিতা দেখে গেল ওকে, যতক্ষণ দেখা যায়। মিথিলার বিয়ে পাকাপোক্ত হয়েছে। চৈত্র মাস শেষেই সেই তারিখ। পুষ্পিতার মস্তিষ্কে পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র। ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন। সেই হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা। বাবা, মা, ফুটফুটে একটা আদুরে ভাই, একটি পূর্ণাঙ্গ পরিবার আছে যার। সে শুধু সুখী নয়, সবচেয়ে ধনী। উচ্ছল কদমে পাশে এসে দাঁড়ালো রাহাত।
ফর্সা গা উন্মুক্ত, ভুঁড়ির নিচে পড়েছে ছাই রঙা 3/4 প্যান্ট। সেটা আবার নেমে যাচ্ছে, রাহাত টানছে ক্ষণে ক্ষণে। বাম হাতে ফোন, যতক্ষণ বাড়িতে থাকে ওর যা তারা চিহ্ন লাই সালমা নিজের ফোন কাছে পান না। সে এসেই ডাকছু তারা চিহ্ন রোল। এই ছোটপু। পুষ্পিতা চমকে তাকালো, গোল চোখে চেয়ে পল্লব ঝাপটাল, ভীত কণ্ঠে বলল, কি? তোমাকে না আব্বু বারান্দায় আসতে মানা করেছিল, তাও এসেছ কেন? রাহাতের প্রশ্নে মুরুব্বিয়ানা, যেন কত বড় সে। পুষ্পিতা ঠোঁট ওল্টাল, মাত্রই এলাম, আচ্ছা যাচ্ছি। রাহাত ভীষণ চিন্তিত গলায় বল, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বেশি এসো না, এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে, তোমাকে দেখলে যদি নিয়ে যায়, তখন আমি ছোটপু কোথায় পাব? পুষ্পিতা থেমে দাঁড়ালো, পরপর হেসে ফেলল কথাটায়, প্রতিবারের মতো ওর নরম গাল টেনে দিয়ে বলল, ওরে পাকা বুড়ো রে। রাহাত হাসল, বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে, সোফায় বসিয়ে বলল, তোমার সাথে একটা দরকারি কথা আছে বুঝলে, কাল থেকে বলার জন্য আমার পেট গুড়গুড় করছিল। পুষ্পিতা আগ্রহভরে শুধাল, কি কথা? একক উদ্ধৃতি চিহ্ন। সে মস্তক ঝুঁকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখে নেয়। এই খবর পুষ্পিতা বাদে বাকিরা কেউ শুনলে যে আর আস্ত থাকবে না। রাহাত চঞ্চলভাবে পাশে বসল পুষ্পিতার, অথচ চাপা কণ্ঠে বলল, আমি না, কাল খুব কাছে থেকে বিট্টু মাস্তানকে দেখেছি। বিট্টু মাস্তান? ভীতু পুষ্পিতা নামখানা শুনেই শক্ত হয়ে গেল। মনে পড়ল খোরশেদুলের বলা সব বিশেষণ। সামান্য সিনেমা, নাটকে মা তারা চিহ্ন রামারি, খু তারা চিহ্ন নখু তারা চিহ্ন নি, র তারা চিহ্ন কোক্ত দেখতে ব্যা তারা চিহ্ন রথ মেয়েটা আটকে উঠল সবেগে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি তুমি কি করে দেখলে? ও তোমাকে কিছু বলেনি তো? আরে না, আমাকে কিছু বলবে কেন? তুমি জানো কাল কি হয়েছে? একটা লোক জোরে বাইক চালিয়ে গেছিল, তাই জন্যে বিট্টু ভাই তার জামাকাপড় খুলে নিয়েছে। জাঙ্গিয়া পরা অবস্থায় পুরো এলাকায় রাহাত হাসল, কুটি কুটি হয়ে শরীর ছেড়ে দিল ফোমে। কিন্তু পুষ্পিতার একটুও হাসি পেল না, বরং মায়া হলো সেই বেইজ্জত হওয়া লোকের ওপর। বলল, ছি রাহাত, একজনের অসম্মান নিয়ে তুমি হাসছ? অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয়? রাহাত হাসি থামালো সহসা, সচকিতে শুধাল, তুমি রাগ করেছ? পুষ্পিতা মাথা নাড়ল, রাহাত আনন্দ চিত্তে বলতে গেল, তারপর আমি ওই বিট্টু ভাইয়ের। পথিমধ্যেই পুষ্পিতা আটকে দেয়। ভাই? গুন্ডা আবার ভাই হলো কবে? একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ ওই। থাক থাক ভাইয়া, আর শুনব না। এরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয়। যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক। তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের, কেমন? একক উদ্ধৃতি চিহ্ন। রাহাতের স্ফূর্ত মুখবিবর মিয়ে গেল। কোনো রকম মাথা ঝাঁকালেও মহাচিন্তায় পড়ল সে। এতটুকু শুনেই পুষ্পিতার প্রতিক্রিয়া, ওকে ধা তারা চিহ্ন অক্কা দিয়ে ছু তারা চিহ্ন রে ফেলল ভাবনায়। তাহলে সে যে সকাল বিকেল দুবেলা তীব্রর কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল, সেটা শুনলে কি করবে আপু? গতকাল বিকেলেও করিম শাহের দোকানে গেছিল রাহাত। তীব্র তাকে আইসক্রিম খাইয়েছে, হেসে হেসে কথা বলেছে। একদিনেই সে বনেছে তীব্রর বিরাট ফ্যান। মনে মনে তাকে ওস্তাদও বানিয়েছে নিজের। কিন্তু এখন কি হবে? না, এই নিয়ে আর কিচ্ছুটি শেয়ার করা যাবে না। আপু তো লক্ষ্মী মেয়ে, তাই এসব পছন্দ করবে না স্বাভাবিক। কিন্তু তীব্রকে ওর যা মনে ধরেছে, তার সাথে এক বেলা কথা না বললে চলবে না যে। আপু জানলে, দেখা গেল, শেষে আর মা তারা চিহ্ন রপিটি শেখা হবে না। এইভাবেই বন্ধুদের মা তারা চিহ্ন রধর খেয়ে খেয়ে বড় হতে হবে। কলিং বেল বাজল তখন। পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুলল। ওপাশের নারীটিকে দেখেই সালাম দিল প্রথমে। মৃদু হেসে বলল, আসুন আন্টি। রেহানা খাতুন, রাহাতদের আগের বাসার পাশের ফ্ল্যাটে থাকেন। পুষ্পিতাকে দেখেই দীর্ঘ হাসলেন। কেমন আছো? ভালো, আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। তিনি ভেতরে ঢুকতে ঢুকতে জানালেন, ভালো। তোমার খালা কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। রাহাত আর বসল না, প্যান্ট টেনে হেলে দুলে কামরায় চলল। সালমা বেগমের সেলাই মেশিনের খটখট শব্দটা থামল। কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন বাইরে। ভদ্রমহিলাকে দেখেই বললেন, আরে ভাবি যে, কি খবর? খবর তো আপাতত ভালো ভাই। এত ভেতরের দিকে বাসা নিয়েছেন, খুঁজেই পাচ্ছিলাম না। যে ঠিকানা দিয়েছিলেন, রিকশাওয়ালাও চিনছিল না। কি মুসিবত বলুন তো? হ্যাঁ, ওই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো। এখান থেকে, তাই আর কি। সে আপনাদের সুবিধা হলেই হচ্ছে। আচ্ছা যাক গে, আমার ব্লাউজ দুটো হলো ভাবি।
একটা করেছি ভাবি, আরেকটা বাকি। রেহানা খাতুন চটে গেলেন এবার। এখনো একটা বাকি? সেই কবে বানাতে দিয়েছিলাম, আপনার তো কাল দেওয়ার কথা ছিল। এখন আমি আমার ভাইঝির বিয়েতে কি পরব? আসলে হুট করে বাসা পাল্টালাম, আবার কাল মিথিলাকে দেখে গেল। কাজের চাপে মেশিনে বসতে পারিনি। আমাকে আজকের রাতটা দিন, কাল দুপুরের আগেই পাবেন। এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না। আপনি আজ দেব, কাল দেব করে করে আমাকে অনেক ঘোরাচ্ছেন। দুটো ব্লাউজ বানাতে এতদিন লাগে? মজুরি কি 1 টাকাও কম দেই আমি? নির্ঘাত আমারটা রেখে অন্যদেরটা আগে বানাচ্ছিলেন। না হলে ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম, আর এই বাসায় এসে নিতে হচ্ছে। আবার কাল আসব বলি, এত রিক্সা ভাড়া কি আপনি দেবেন? রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহানা। সালমা বেগম শান্ত করতে বললেন, রাগ করবেন না ভাবি, আমি কাল সকালেই পাঠিয়ে দেব। কাল সকাল না ভাই, গায়ে হলুদ দুপুরে। আপনি আজ সন্ধ্যার মধ্যেই বানিয়ে দেবেন। একক উদ্ধৃতি চিহ্ন। সন্ধ্যার মধ্যেই? হ্যাঁ, পাশের এলাকায় আমার মেয়ের বাসা, এখন সেখানে যাচ্ছি। এসে যেন দেখি হয়ে গেছে। নেহাত ভালো বানান, না হলে যাদের কথা কার্যের ঠিক নেই, তাদের কাছে রেহানা খাতুন ঘেষে না, বুঝলেন? বসবে। রেহানা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেননি। বেরিয়ে গেলেন তেজি পায়ে। সালমা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন, শুকনো মুখে বসলেন চেয়ারে। হাতে এত কাজ, সন্ধ্যার মধ্যে পারবেন করে দিতে? না দিলে তো আবার কথা শুনবেন। অবশ্য উনি কমই শুনিয়েছেন, এর থেকেও আরও কত কি শোনায় অনেকে। তাদের পারিবারিক অবস্থা সচ্ছল, খোরশেদুল মোটা মাইনে পান, যা দিয়ে সব আরামসে চলে। এসব জামা কাপড় সেলাইয়ের কাজ দরকার ছিল না, শুধুমাত্র পুষ্পিতাটার জন্যেই। খোরশেদুলের চোখে মেয়েটা বোঝা, ঘরের বাড়তি লোক, শুরু থেকেই তার সাফ সাফ বাক্য ছিল। বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয়, তাই ওকে খাওয়াব। কিন্তু এর বেশি ওর পেছনে কোনো খরচ করতে আমি পারবো না। পড়াশোনা তো হবেই না, অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কি লাভ? এত নষ্ট করার মতো টাকা নেই আমার। সালমা বেগম সেদিন যজ্ঞ জবাব দিতে পারেননি। কেবল বিমূঢ়, আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে। শেষে বলেছিলেন, ওর সব খরচ আমার, তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও, তাহলেই হবে। কিশোরী বয়সে দুই বোন একসাথে টেইলার্সের কাজ শিখেছিলেন। মায়ের নিতান্তই শখের বশে শিখিয়েছিলেন মেয়েদের। সেদিন পুষ্পিতার জন্য ওইটুকুই কাজে দিল। এই নিয়েও খোরশেদুলের ছিল চরম আপত্তি। তার মতো মন্ত্রণালয়ে কর্মরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামা সেলাই করবে? কিন্তু যুক্তিতর্কে পেরে উঠলেন না সেবার। সেই থেকে সালমা বেগম পুষ্পিতার পড়ার খরচটুকু এই দিয়ে চালাচ্ছেন। কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না। শহরের স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতায় কুলোচ্ছে না। ওই জন্যে মিথিলা রাহাতের মতো ভালো উন্নত স্কুল চোখে দেখেনি মেয়েটা। ওদের মতো কোচিং টিচার কিচ্ছু পায়নি। সালমার ভেতরটা এ নিয়ে আক্ষেপে তারা চিহ্নটে যায়। মেয়েটা যখন শক্ত অঙ্ক কষতে গিয়ে হিমশিম খেত, ছুটে এসে জিজ্ঞেস করত, মনি এটা কিভাবে করব? বুকটা তারা চিহ্ন রে যেত তার। তার ওপর দুই বাবা মেয়ের নীরব অত্যাচার তো আছেই। মিথিলা ওকে নিজের চেয়ার টেবিলে বসতে দেয় না। শব্দ করে পড়তে পারে না। তারা বিরক্ত হয়। পুষ্পিতা পড়তে বসলেই চলে হাজারটা কাজের হুকুম। সালমা বেগম তর্ক করতে করতে হাঁপিয়ে যান। আর কত বোঝাবেন? যাদের বিবেক থেকেও নেই, তাদের বোঝানো সম্ভব? পুষ্পিতা অতটুকু সময়ে নিরিবিলি পড়তে পারে, যেটুকু সময় বাবা মেয়ে ঘরে থাকে না। তাই যা পারে, যা রেজাল্ট করে সব নিজের চেষ্টায়। সালমা বেগমের ধ্যানের সুতো তারা চিহ্ন রোল, এক জোড়া কোমল হাতের স্পর্শে। পুষ্পিতা মেঝেতে বসে হাঁটু আঁকড়ে ধরেছে ওনার, মাথাটা গুজে দিয়েছে কোলে। নাক টানার আওয়াজ পেতেই সালমা উদ্বেগ নিয়ে ওর মুখ তুললেন। কাঁদছিস কেন? একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্পিতার দীঘল আখি টলমলে, ভেজা গলায় বলল, আমার জন্য সবাই তোমায় কথা শোনায় মনি। কে বলল তোর জন্য শোনায়? একক উদ্ধৃতি চিহ্ন। আমি জানি, তুমি আমার জন্যেই এত কিছু করছো। মনি, আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয়। রাগ হয় নিজের প্রতি। তুমি এসব ছেড়ে দাও মনি। দরকার নেই আমার লেখাপড়ার, আর পড়ব না আমি। সালমা তারা চিহ্ন পে বললেন, এক তারা চিহ্ন রমা তারা চিহ্ন রব। এসব কি কথা? তুই পড়াশোনা ছাড়বি বলেই এমন খাটছি এত বছর? পুষ্পিতার অশ্রু কপল ছুল। কিন্তু সবাই যে তোমায় কথা শোনায়। খালু জানো তো কত কি বলে। এত অশান্তি কেন সইবে আমার জন্য? বলুক, ওসব আমার গায়ে লাগে না। তুই আমার পেটের মেয়ে হলে কি এদের জন্য এসব থামিয়ে দিতাম? তাহলে এখন কেন থামাব? যে যা পারে বলে যা কামায়। শুধু তুই নিজের জায়গায় স্থির থাকিস পুষ্পিতা। মনে রাখবি,
তোর জীবন বাকি 5 জনের মতো সুগম নয়। এত সহজে যদি হার মানবি, তাহলে তুই কেমন যুদ্ধ করলি এতদিন? আমি যে চাই তুই অনেক পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, নিজের পরিচয় বানাবি, কেউ তোকে বোঝা বলবে না, খারাপ কথা বলে কষ্ট দেবে না। সেসবের জন্য যা সহ্য করার আমি করব। খবরদার আর পড়া ছাড়ার কথা বলবি না, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট চেপে দৃষ্টি নামাল। সালমা গাল মুছিয়ে বললেন, বোকা মেয়ে, কাঁদলে কি সবকিছুর সমাধান হয়? বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা। শক্ত হতে শেখ। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শোনাবেই। তুই যদি স্কুলে পড়া না পারিস স্যার বকেন না? পুষ্পিতা আস্তে মাথা দোলাল। এই যে তোর খালুজান অফিসে যান, সেখানে 19-20 করলে বসো বকে না? হু। তাহলে এগুলো ধরতে নেই, আর তোকে এসব ভাবতেও হবে না। একদিন পর রেজাল্ট বের হবে, তারপর তুইও ভার্সিটিতে যাবি, লেখাপড়া শেষ করে চাকরি করবি। যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয়, তাদের দেখিয়ে দিবি। পারবি না? পুষ্পিতা ওনার হাত দুটো মুঠোয় নিয়ে বলল, তুমি পাশে থাকলে সব পারব। সালমা বেগম মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন বক্ষে। আমি সব সময় তোর সাথে আছি। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্পিতা মিশে রইল ওই বুকে। একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নির্নিমেষ মুছে গেল। সালমা বেগমের শরীর থেকে ছুটে আসা স্নেহের ঘ্রাণে জুড়িয়ে গেল অন্তপুর। কে বলেছে মা নেই, ও অনাথ? এই তো ওর মা, এই যে। সাফিনের মুখের দশা করুন, চোখ মুখের অবস্থা ভালো নয়, কাদো কাদো চেহারা। চিন্তায় কেমন ফ্যাসফ্যাসে শ্বাস নিতে নিতে তীব্রর পাশে এসে দাঁড়াল। তীব্র এক পল চাইল ওর দিক। তার দলবলের মধ্যে সাফিন সবথেকে ঘনিষ্ঠ। সামনের দিক ফিরে বলল, এই অবস্থা কেন? নাহিদের মতো কি তোর গার্লফ্রেন্ডও ভেগে যাচ্ছে? পাশ থেকে সশব্দে হেসে উঠল সবাই। মজা পেয়েছে ওরা। শুধু নাহিদ গাল ফোলাল, ঠোঁট ওল্টাল শিশুর ন্যায়। কিন্তু সাফিনের মুখবিবরে পরিবর্তন দেখা গেল না, বরং চেহারায় মেঘ ঘনাল আর একটু। মিরাজ বলল, কাল লেট নাইট পার্টি করেছি মামা। কি ঝাক্কাস ক্লাব, ফোন তোলনি, মিস করে গিয়েছ হু। সাফিন জবাব দিল না, মর্মাহ তারা চিহ্ন তেরো ন্যায় আওড়াল। আম্মু খুব অসুস্থ রে বিট্টু। কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হাসপাতালে ছিলাম, সকালে বাড়ি রেখে এই এলাম এখানে। সবার হাসি খুশি মুখশ্রী উবে গেল অমনি। তীব্র তটস্থ নজরে চেয়ে বলল, কিছু জানাসনি কেন? একক উদ্ধৃতি চিহ্ন। মাথা কাজ করছিল না, বোনটা এত কাতারা চিহ্ন দছিল। আমিও প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। আম্মুকে এত অসুস্থ কোনো দিন দেখিনি। হয়তো বুঝতে দেননি আমায়। কাল প্রথম ফিল করলাম, বেঁচে থাকতে মাথার ওপর বটবৃক্ষটা খুব দরকার রে। আজ বাবা থাকলে হয়তো। সাফিন থামল, গলা ধরে এসেছে ওর। তীব্র বলল, এখন কি অবস্থা? ভালো না, দুটো কিডনিই ধরে গেছে। খুব দ্রুত কিডনি ট্রান্সপারেন্ট না করলে বাঁচানো যাবে না। বলতে গিয়ে কেঁদে ফেলল ও। আরমান বলল, তাহলে ব্যবস্থা কর, দেরি করছিস কেন? অনেক টাকার ব্যাপার, দেশে হবে না, ইন্ডিয়ার অ্যাপোলো সাজেস্ট করছেন ওনারা। আর ওটা যে কেমন ডাকাতে হাসপাতাল জানিস হয়তো, লাখ পাঁচেক ছাড়া নড়তে পারবো না। আর এই মুহূর্তে 5 লাখ আমার কাছে অনেক কিছু। মিরাজ উৎকণ্ঠিত হয়ে বলল, এখন তাহলে উপায়? সাফিন হতাশ কণ্ঠে বলল, জানি না রে, বাইকটা বেচে দেব ভাবছি, ওটা দিয়ে যা পাবো আপাতত চলবে। থামল, শ্বাস টানার আগেই তীব্র ঠাস করে একটা চতারা চিহ্ন বসাল ওর গালে। সাফিন চমকে গেছে, ভ্যাবাচেকা খেয়ে গাল ধরে বলল, কি করলাম? তীব্র নিশ্চুপ, ঘাড় বাকাল মিরাজের দিক। এ মাসের চাঁদা তুলেছি? হ্যাঁ, সে তো 1 তারিখেই উঠিয়েছি। সবকটা মিলে উড়াধুরা উড়িয়েছি পার্টি করে। তীব্র দাঁত দিয়ে নিচের ঠোঁট কাতারা চিহ্ন মরায়। ভাবে কিছু, প্যাকেট থেকে সিগারেট তুলতে গিয়ে দেখল খালি। আরমানকে বলল, সিগারেট আনা তো। তোর ভাই দামি সিগারেট, করিমের দোকান তো বন্ধ, অন্য দোকান থেকে আনবো। আনো। আরমান রাস্তার ওই পাড়ের দোকানে গেল। সে ওদের দলবলে নাম লিখিয়েছে নতুন। দোকানদার চিনতেন না, বললেন, টাকা? সে চিল্লিয়ে ডাকল, বিট্টু, টাকা। একক উদ্ধৃতি চিহ্ন। নাম শুনেই দোকানদার ভতারা চিহ্ন পেলেন। তীব্রর ঘোলাটে নজর তাক হল, ঠান্ডা গলায় শুধাল, তোর টাকা লাগবে? লোকটি শশব্যস্ত বললেন, না না ভাই, আপনার লোক বুঝিনি, লাগবে না টাকা।
আরমান ঠোঁট চেপে হাসল, রাস্তা ডিঙিয়ে ফিরে এলো, আস্ত প্যাকেট ছিঁড়ে সিগারেটের তামাটে মাথা ধরালো নিজ থেকে, বাড়িয়ে দিল তীব্রর দিক। সাফিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে তখনও বোকা বোকা চোখ ফ্যালফ্যাল করছে। তারা চিহ্ন কেন খেয়েছে বুঝতে পারছে না। ও তো খারাপ কিছু বলেনি, একটুখানি কষ্টের কথা শেয়ার করাতে মা তারা চিহ্ন কেন বিট্টু? সাদাটে ধোয়ার কবলে তীব্রর নাক মুখ ফেঁকে যায়, সুতনু বখাটের ঠোঁটে জলজলে সিগারেট সৌন্দর্য ফোটায় দ্বিগুণ। ফোন বাজল তখন, রিংটোনের কড়া শব্দ ভেসে এলো। জিপের সিট থেকে ফোন এনে এগিয়ে দেয় মুশফিক। তীব্র স্ক্রিনে চাইল, ধরল। কোথায় তুমি? যেখানে থাকার কথা, একক উদ্ধৃতি চিহ্ন। ব্যাকা উত্তরে জামশেদ নাক ফোলালেন, একটু থেমে শান্ত কণ্ঠে বললেন, এক্ষুনি একবার আমার অফিসে আসতে পারবে? কথা ছিল। আসছি। লাইন কাটল তীব্র, উৎসুক দলের দিক চেয়ে জানাল, মন্ত্রীমশাইয়ের কল, দাওয়াত দিয়েছেন অফিসে। মিরাজ বলল, আমিও যাই। আয়। মিরাজ জিপের দরজা খুলে ভদ্রের ন্যায় বসল, অথচ স্ট্যান্ড ধরে লাফ দিয়ে ভেতরে ঢুকল তীব্র। সময়টায় তাকে মনে হল কাদম্বিনীর কোল ঘেঁষে ছুটে চলা দাপুটে এক বাজপাখি। জামশেদ তালুদারের কেবিনের সামনে আসতেই গার্ড এসে সামনে দাঁড়ালেন। বাধা পেয়ে থামল ওরা, তীব্র ভ্রু বাকাল। গার্ড নম্র গলায় বললেন, স্যার, কেবিনে যেতে হলে আগে বড় স্যারের অনুমতি নিতে হবে। তীব্র নিরুৎসাহিত, তোর স্যার আমায় ডেকেছে, আমি এসেছি, এখন অনুমতি নেব কি নেব না সেটাও আমি বুঝব। কিন্তু স্যার। কথা সম্পূর্ণ হল না। তীব্র উচ্ছিষ্টের ন্যায় লোকটির বুকে এক হাত দিয়ে ধাতারা চিহ্ন অক্কা মারল। তিনি পিছিয়ে গেলেন 2 কদম। তীব্রর চোখ মুখ দেখে ফের কিছু বলার সাহস হল না। জামশেদের বর্ষর কেবিন, 2 দেয়ালে 2টো এসি ঝুলছে, পেছনে ঝুলছে দেশের প্রধানমন্ত্রী আর তার পিতার ছবি। টেবিলে রাখা নেমপ্লেটে লেখা, স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। হাতের বা পাশে রাখা বাংলাদেশের পতাকার ক্ষুদ্র ভাস্কর্য। মনোযোগ সমেত কিছু লিখছিলেন তিনি। এর মধ্যেই দরজায় এলো তীব্র, 2 আঙুল দিয়ে টোকা দিল কাছে। জামশেদ মুখ তুললেন, ছেলেকে দেখে চেহারা বদলাল না। টোকা শুনেই বুঝেছেন এটা কে। আজ অবধি যতবার তীব্রর আগমন হয়েছে, ভদ্রভাবে হয়নি, ন্যূনতম সভ্যতা ছেলেটা শেখেনি। তিনি লেখা বন্ধ করলেন, কণ্ঠ গম্ভীর, এসো। তীব্র ঢুকল, সোজা টেবিলের কাছে এসে বলল, অফিসের লোকদের একটু ভদ্রতা শেখাবেন। কার সাথে কি বলতে হয় জানে না। এখানে আমার অসম্মান হলে আমি কিন্তু অনুরোধ করে তারা চিহ্ন রলেও আসব না। জামশেদ জবাব দিলেন না, আশ্চর্য হলেন ভেতর ভেতর। যার নিজের মধ্যে ভদ্রতার ছিটেফোঁটা নেই, সে আবার অন্যকে নিয়ে কথা বলে। পেছনে মিরাজকে দেখে ভ্রু কোচকালেন, শুধালেন, ওকে? মিরাজ গুটিয়ে এলো, এমনিতেই ওর ভতারা চিহ্ন লাগছে এখানে আসা থেকে। চারদিকে এত পুলিশ, গার্ড, জীবনে কোনো মন্ত্রীর অফিস সে দেখেনি। আমার বন্ধু। জামশেদের ভ্রু মসৃণ হয়, তীব্রর বন্ধুদের নমুনা তার জ্ঞাত। এই তো, চেহারার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মিরাজ অস্বস্তি সমেত হাত উঁচিয়ে সালাম দিল। তিনি উত্তর করলেন না বোধ হয়, তবে গমগমে গলায় বললেন, শার্টের বোতাম লাগাও। মিরাজ থতমত খেল, তৎপর হাতে এলোমেলো শার্টের বোতাম লাগালো। একবার চাইল তীব্রর দিক, ওর থেকেও তার বোতাম একটা বেশি খোলা। ফর্সা বক্ষপট একেবারে হা করে চেয়ে ভাবল, ওরটাও লাগিয়ে দেবে কিনা। হাত দুটো সুরসুর করল, পরক্ষণে দমাল নিজেকে, দাঁড়িয়ে থাকতে চাইল নিশ্চুপ। জামশেদ তাতেও বাদ সেধে বললেন, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, তীব্রর সাথে আমার কথা আছে। মিরাজ প্রশ্ন নিয়ে চাইল, কি করবে? তীব্র চোখ দিয়ে